চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। কলকাতার কালীপুজোর পাশাপাশি সুদূর লন্ডনেও মহা সমারোহে পালিত হল কালীপুজো। বিভিন্ন শহরে প্রবাসী বাঙালিরা ভক্তি ভরে মা কালীর সাধনায় অংশগ্রহণ করেন। দেখে নিই কিভাবে তারা পালন করলেন দীপাবলি উৎসব। নমস্কার, আমি প্রকৃতি গাঙ্গুলি লন্ডন থেকে বলছি। দূরদর্শনের সকল দর্শকদের জানাই আমার দীপাবলির এবং কালী পুজোর প্রীতি এবং শুভেচ্ছা। লন্ডনের ওয়েদার সবসময় এরকমই থাকে। বৃষ্টি এইমাত্র হয়ে গেল এক পশলা, রোদ এখানে খুব কমই দেখা যায়। আসুন আপনাদের সামনে আমি লন্ডনের দীপাবলির বিভিন্ন সম্প্রদায় এবং সংস্কৃতির মানুষজন কিভাবে উৎসব পালন করেন তার কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করব আজ।
महाकाली काली के पापहारी धर्म काम प्रदे देवी नारायणी नमस्ते। মুম্বাইয়ের বিভিন্ন কালী মন্দিরে শ্যামা মায়ের আরাধনার আয়োজন করা হয়। ক্যামেরা চলছে ক্যামেরায় তারই কিছু মুহূর্ত। আমি সোমা লাহা মুম্বাই থেকে বলছি। এটা এক বিখ্যাত কল্লোল কালীবাড়ি পুজো, বামুননগর, গোরেগাঁও। প্রায় 60 বছরের পুরনো এই পুজো। আসুন আমরা দেখি এখানকার ভেতরে কালী মাতার মন্দির আমরা দর্শন করি। কালী মন্দিরের যে কালী পুজো, এটা শুনেছি অনেক পুরনো, জাগ্রত। হ্যাঁ, আপনি কি প্রত্যেক বছর আসেন এখানে? প্রত্যেক বছর সম্ভব হয় না, কিন্তু যখনই সম্ভব হয় মা ডাকেন তখন আমরা ছুটে চলে আসি। আচ্ছা, এখানে এসে খুব মানে অনুভূতি কেমন? খুবই ভালো লাগছে, একদম মন জুড়িয়ে যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। অনেক দর্শন হয়েছে হয়েছে, চেষ্টা করেছি কিছু অঞ্জলি দেওয়া হলো। শুনেছি খুব জাগ্রত, খুব ভালো লাগে যে এখনো দর্শনার্থী এত অপেক্ষা করে থাকেন এই মন্দিরে আসার জন্য। এখন আমি চলে এসেছি দেরিসার কালীবাড়ি। এখানেও অসংখ্য দর্শকদের ভিড় উপচে পড়েছে মায়ের দর্শন পাওয়ার জন্য। কোথাও দিয়া জ্বালাবার ভিড়, কোথাও বা মায়ের প্রসাদ পাওয়ার জন্য বিশাল লাইন পড়েছে। সকলের মনে কিন্তু একটাই প্রার্থনা, মা যেন তাদের জীবনের সব রকম অন্ধকার দূর করে তাদের জীবনকে আলোকময় করে তোলে। কলকাতার একাডেমি মঞ্চে হয়ে গেল অনসম্বল আয়োজিত নাটক ভীতি। বেটল ব্রেখটের কয়েকটি নাটিকা সংকলিত হয়েছে ফিয়ার অ্যান্ড দ্য মিজারি অব দ্য থার্ড রাইকে, যেখানে সাধারণ জার্মান নাগরিকদের উপর নাৎসি শাসনের নিপীড়ন ও প্রভাবকে দেখানো হয়েছে। দুটি নাটিকার অনুপ্রেরণায় বর্তমান স্থান এবং কালের পরিপ্রেক্ষিতে ভীতি নাটকটি নির্মাণ করা হয়েছে। সেই পেশেন্ট কোনোদিন হসপিটাল অবধি পৌঁছতে পারবে, ও তো অ্যাম্বুলেন্সের মধ্যেই মরে যাবে। এটা হচ্ছে আমাদের প্রতিভা, ইউজলেস প্রতিভা, ইউজলেস এন্ড ডেঞ্জারাস। আরে বাবা, যেখানে ঘটনাটা ঘটেছে দরকার হলে ছেলেগুলোকে দাঁড় করা, কান ধরে উঠবোস করা, প্রয়োজনে পেছনে বেতের বাড়ি দেয়। শিক্ষকদের হাতে আবার বেত ফিরিয়ে দিতে হবে না ভাই, শিক্ষকদের হাতে বেত ফেরালে গার্জেনরা ঘেরাও করবে এবং তারপর তো পুলিশ, মিডিয়া and the circus begins. কি হচ্ছে বলতো, একদল স্টুডেন্ট অবরোধ করছে, বলছে যে ভিকটিম সে আমাদের দলের, কে করেছে, কেন করেছে, জবাব চাই জবাব। পরের দিনে একই জায়গায় এদের যে অ্যান্টিপার্টি স্টুডেন্ট ইউনিয়ন, তারা অবরোধ করছে, বলছে না ভিকটিম আমাদের দলের, কে করেছে, কেন করেছে, জবাব চাই জবাব। কে কাকে জবাব দেবে? তাহলে কি করবে? হাত পা গুটিয়ে বসে থাকবে? না না, হাত পা গুটিয়ে বসবে কেন, হাত পা ছোড়ো, হাত পা ছোড়ো। কি যে চলে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর মধ্যে একটা বুঝতে পারি না। র্যাগিং তো আমাদের সময় ছিল, এরকম তো জীবনও শুনি। Ragging essentially is a bad sport. মজার বিষয়টা কি বলে, প্রত্যেকটা কলেজে কিন্তু একটা করে অ্যান্টি র্যাগিং সেল আছে। শেষ করে দেবো। হ্যাঁ, যেভাবে নির্বিচারে কাজ কাটা চলেছে আর কি
Cheers. তাহলে বেশি জামা কাপড় নিতে হবে না, ঝামেলা হবে। তুমি একটা গরম জামা খাবারটা অর্ডার করে দিন। হ্যাঁ রানুদি বলো, কাল সকাল 10টায়, তাই তো? ঠিক আছে, আমি পৌঁছে যাচ্ছি। আচ্ছা সবাই আসছে? ও ভিডিও কথা করছে? এই এটা মাছ করবো নাকি? মাছ খাবে? আচ্ছা শোনো, পুলিশ পারমিশন নেওয়া হয়েছে তো? রং বলি? রং? হ্যাঁ বলো না, তুই শুনে খাই। কতবার যা বলেছিল দেখো, পুলিশ পারমিশন তো অবশ্যই না। ঠিক আছে, আমি পৌঁছে যাচ্ছি। ওকে, গুড নাইট। খাবারটা কখন আসছে? এটাই তো বলছিল এই পুলিশ। তার আগে চলে আসছে। বিদেশ হবে না, 10 মিনিটে চলে আসছে। এত পিছিয়ে আছি না। তুমি যাও, চেঞ্জ করো না। আজকে অফিসে সবাই বলছিল খাওয়া দাওয়ায় পার্টি দিতে হবে, এত ভালো খবর। নামটা প্রস্তাব করা হচ্ছে, কিছু হোক না। ওগুলো সিনিয়রের মধ্যে আমি জুনিয়র। নাটকের পরিচালক সোহাগ সেন বললেন, বার্টল্ট ব্রেক্টের একটা কালেকশন আছে অফ প্লেজ, যেগুলো কিন্তু ওই ব্রেক্টিয়ান প্লেজ না, ওগুলো নর্মাল মানে রিয়ালিস্টিক প্লেজ। সেটার অ্যান্থোলজিটার নাম হচ্ছে ফিয়ার অ্যান্ড মিজারি অফ দ্য থার্ড রাইখ। মানে থার্ড রাইখের যারা মানে ডিরেক্টলিও ইনভলভ ছিল না, ইনডিরেক্টলি যারা ওখানে থাকতেন তাদের কি অবস্থা হচ্ছিল। তো দুটো প্লে ছিল, অনেকগুলোর মধ্যে আমি দুটো দিয়ে অনসাম্বলের ফার্স্ট শুরু করেছিলাম, জিউইশ ওয়াইফ অ্যান্ড ইনফর্মার। তো এইখানে আমি সেইটার থেকে অনুপ্রাণিত হয়ে এই নাটকটা করছি। সেটা হচ্ছে যে ওই দুটো নাটকই আছে, দুটো নাটকে দু রকমের প্রবলেম, এবং তারা দে আর কলেজ ফ্রেন্ডস, দুটো ফ্যামিলি কলেজ ফ্রেন্ডস। তো তাদের মধ্যে একজন ছেলে মানে, আর পুরো জিনিসটা এখন এইখানে আনা। একজন বাড়ির ছেলে, তার সে হঠাৎ ভীষণভাবে বয়ে যাচ্ছে, বুঝতে পারছে না তাকে নিয়ে কী করবে, এবং সে যে কোন কাদের সঙ্গে মিশছে, কাদের পাল্লায় পড়েছে সেটাও বোঝা যাচ্ছে না। তো মা বাবার একটা সাংঘাতিক সেই নিয়ে চিন্তা, এবং ছেলেকে কিছুতেই আর ম্যানেজ করে উঠতে পারছে না। আর এদিকে হচ্ছে যে ভদ্রলোক, তিনি হচ্ছেন একজন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে কাজ করেন, এবং তার স্ত্রী হচ্ছে মুসলিম, এবং এরা সব কলেজের বন্ধু, কলেজ থেকেই এদের বিয়ে টিয়ে হয়েছে। তো মুসলিম, এবং শি ইজ অ্যান অ্যাক্টিভিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তো দে নিউ দ্যাট, এবং দুজনেরই নিজের কাজটা খুব ইম্পর্ট্যান্ট, দুজনের কাছে নিজের কাজ ভীষণ ইম্পর্ট্যান্ট। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে অ্যাক্টিভিস্ট মহিলা, তিনি আস্তে আস্তে স্পিকিং, এমন কিছু ঘটনা ঘটছে যেখানে শি কান্ট হেল্প বাট স্পিক এগেনস্ট দি গভর্নমেন্ট। সেইটা বিইং ইন অ্যাডমিনিস্ট্রেটিভস, তার একটা প্রবলেম হচ্ছে অফিসে। তাতে ওদের মধ্যে একটা রিফট শুরু হয়, এবং এখানে মা বাবার মধ্যে ছেলেকে নিয়ে একটা রিফট শুরু হয়, এবং আস্তে আস্তে পুরো দুটো ফ্যামিলি ভেঙে যায়।